সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি মুজাহিদুল ইসলাম। দর্শক, সম্প্রতি ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ হয়ে গেল, সেই যুদ্ধে ইরান ইসরায়েলের উপর যে সমস্ত হামলা চালিয়েছে, তার ফলে একটা বড় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। সেই ক্ষয়ক্ষতির কথা এতদিন ধরে ইসরায়েল গোপন রাখলেও চূড়ান্তভাবে এখন আর তা গোপন রাখা সম্ভব হয়নি বা গোপন করা যায়নি। ইতিমধ্যেই তা প্রকাশ হয়ে গেছে। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, ইসরায়েলের যে হাইফা বন্দর নগরীতে তেল শোধনাগার রয়েছে, সেই তেল শোধনাগারে ইরান যে হামলা চালিয়েছিল তাতে মারাত্মক রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু তাই না, এই তেল শোধনাগার ঠিক করতে কয়েক বছর লেগে যাবে। তাহলে এখানে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে যে ইরানের হামলায় যে ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল, তার অনেক কিছুই গোপন করেছে। আমাদের প্রশ্ন হলো, কেন গোপন করলো এবং আসলে এই ক্ষয়ক্ষতির পরিমাণটা কতটুকু, কি পরিমাণ? বিশেষ করে হাইফা বন্দর নগরীতে যে তেল শোধনাগার আছে, তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কি ছিল, আমি এই সম্পর্কে মোটামুটি আজকে একটু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। তাছাড়া এ পাশে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনি আজকে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হলো। এই নামাজে জানাজায় দেশ বিদেশের লাখো মানুষ অংশ নিয়েছে। কত লক্ষ, তার কোনো ঠিক ঠিকানা নাই। বলা হচ্ছে যে জানাজার নামাজ এবং দাফন কাফন অনুষ্ঠান, এছাড়া তার প্রতি শেষ বিদায় ও সম্মান জানানোর অনুষ্ঠান, এতে মোট 3 কোটি লোকের অংশগ্রহণ হবে। সারা দেশে, ইরাক এবং সারা বিশ্ব থেকে বিশাল ব্যাপার। বিশ্বের প্রায় সব প্রান্ত থেকে মানুষ ছুটে আসলো ইরানের দিকে। কেন আসছে? ইরানের সর্বোচ্চ নেতার জানাজা নামাজে অংশ নিতে। বন্ধুরা, ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেকশিয়ান বলেছেন যে ইরানের সর্বোচ্চ নেতার জীবন দিয়ে তিনি বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠা করে গেছেন। অর্থাৎ তার জীবনের বিনিময়ে বিরাট বড় রকমের একটা ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে মধ্যপ্রাচ্যে। আসলে এই কথার মানে কি, এবং এই কথার মানেটা আমিও বুঝি না। আপনারা কি বুঝেন কিভাবে ঐক্য হয়েছে? আসলে এ কথার মানে কি এবং কিভাবে ঐক্য প্রতিষ্ঠা হলো, আমি তা নিয়েও মোটামুটি বিস্তারিত আলোচনার চেষ্টা করব আপনাদের ভালোবাসার আশায়। দর্শক, আপনারা সঙ্গেই থাকুন আমার শেষ পর্যন্ত। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন প্লিজ, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা থাকবেন। বন্ধুরা, চলুন আমরা মূল আলোচনায় যাই। চলতি বছরের 28শে ফেব্রুয়ারি ইসরায়েল এবং আমেরিকার ইরানের উপর একেবারে চূড়ান্তভাবে হামলা চালানোর জন্য তাদের সামরিক বাহিনীকে ইরানের উপর লেলিয়ে দিয়েছিল। তারা ঝাঁপিয়ে পড়ে এবং মুহূর্তের ভিতরেই ইরানের উপরে থান্ডলিনা চালিয়ে দিতে শুরু করে। একেবারে প্রথম দিকেই তো ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বহু সংখ্যক নেতা, মন্ত্রী, মিনিস্টার মারা গেল। এরপরে ইরান ঘুরে দাঁড়ালো। এত কিছুর পরেও ইরান কিন্তু ঘুরে দাঁড়িয়ে আমেরিকা এবং ইসরায়েলকে প্রতিরোধ করতে থাকলো। এবং এতগুলো ফ্রন্টে আমি তো সব সময় বলি, ইসরায়েল একটা স্বয়ং সম্পূর্ণ ফ্রন্ট। এরপরে জর্ডান, সৌদি আরবে, বাহরাইনে, কাতারে, সংযুক্ত আরব আমিরাতে, কুয়েতে, ইরাকে, এত জায়গায় আমেরিকার উপস্থিতি, এবং এর অনেক জায়গায় আমেরিকার সাথে ইসরায়েলও আছে। তা আমরা হয়তো পরিষ্কার দেখতে পাচ্ছি না, কিন্তু থাকারই কথা, কারণ যেখানে আমেরিকা সেখানেই ইসরায়েল থাকতে পারে, কোনো ব্যাপারই না বন্ধুরা। এবং থাকতে পারে, এর বাস্তব প্রমাণও হচ্ছে। ইরাকের মরুভূমিতে দুটো বিমান ঘাঁটি করে ইসরায়েল
ইরানের বিরুদ্ধে এই সামরিক হামলায় বা এই যুদ্ধে অংশ নিয়েছে। ইরাকের ভিতর থেকে ইরাকের ভিতরে 2টি সামরিক ঘাঁটি করে সেই ঘাঁটি থেকে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। তা থেকে বোঝা যায় যে যেখানে ইরাক আছে, যেখানে আমেরিকা আছে, সেখানে ইসরায়েল থাকারই কথা। বন্ধুরা, ইরাকের ভেতরে এই যে সামরিক ঘাঁটি করলো, সেটা কি ইরাক সরকার দেখেনি? আমার মনে হয় না, দেখেনি। আমরা ধরে নিচ্ছি ইরাক সরকার দেখেনি, কারণ ইরাক সরকারের ওই এলাকায় যাওয়ার কোনো পারমিশন নেই। তার কারণ হচ্ছে আমেরিকা যে সমস্ত এলাকা নিয়ন্ত্রণ করে, ফলে আমেরিকার বাহিনীর বাইরে গিয়ে ইরাকি বাহিনীর কোনো কথা নেই, কোনো কথা বলতে পারবে না। বন্ধুরা, ইরাক বছরের পর বছর থেকে বলে আসছে যে মার্কিন বাহিনীকে প্রত্যাহার করতে হবে। সংসদে বিল পর্যন্ত পাশ হয়েছে মার্কিন বাহিনীকে সরিয়ে নেওয়ার জন্য। এখনো আমেরিকা সরাচ্ছে না কেন? জোর করে সেখান ধরে রেখেছে, মোতায়েন করেছে তাদের হাজার হাজার সেনা। তো এই যে আমেরিকা এবং ইসরায়েলের বিভিন্ন ঘাঁটির বিরুদ্ধে, বিভিন্ন স্থাপনার বিরুদ্ধে যুদ্ধ করেছিল ইরান, এক পর্যায়ে ইসরায়েল যখন ইরানের তেল শোধনাগার এবং এরকম গুরুত্বপূর্ণ কিছু জ্বালানি স্থাপনায় হামলা চালায়, তখন ইরানও পাল্টা জবাব হিসাবে ইসরায়েলের হাইফা বন্দর নগরীর তেল শোধনাগার হামলা চালায়। এই হামলার ফলে হাইফা বন্দর নগরীর গুরুত্বপূর্ণ একটি তেল শোধনাগার, যেটা বাজান কোম্পানি নিয়ন্ত্রণ করে, যা পরিচালনা করে বাজান কোম্পানি, এই কোম্পানির একটা তেল সংরক্ষণ ট্যাঙ্কারে ইরান হামলা চালিয়েছিল, যার প্রেক্ষাপটে ব্যাপক রকমের ক্ষয়ক্ষতি হয়েছিল। বন্ধুরা, প্রথম দিকে ইসরায়েল ক্ষয়ক্ষতির পরিমাণ খুব সামান্য বলেছিল। দখলদার সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে সামান্যই ক্ষতি হয়েছে, এটা ঠিক করে ফেলা যাবে এবং তেলের উৎপাদন কার্যক্রম, বিপণন, বন্টন সমস্ত সবকিছু ঠিকঠাক আছে আগের মতো। কিন্তু পরে আস্তে আস্তে ধীরে ধীরে দেখা যায়, টাইমস অফ ইসরায়েল খবর দিয়েছে এবং চ্যানেল 12 তো খবর দিয়ে দিল, এই দুটো মিডিয়া খবর দিচ্ছে যে এই বাজান কোম্পানি পরিচালিত তেল শোধনাগারে এত ক্ষয়ক্ষতি হয়েছে যে 2028 সাল পর্যন্ত এটি মেরামত করতে লাগবে। বন্ধুরা, সেটা তো ঠিক নেই, ঠিক করতেও লাগবে 2028 সাল, তারপরে 2026, 2027, 2028, 2 থেকে 3 বছর লাগবে একটা তেল শোধনাগার ঠিক করতে। তার মানে তো তার আর আছে কি, একেবারেই শেষ তো বলা যায়। বন্ধুরা, এই তেল শোধনাগার এত গুরুত্বপূর্ণ কেন? প্রতিদিন এই শোধনাগার থেকে 26,000 টন তেল পরিশোধন করা হয়, প্রক্রিয়াজাত করা যায় এবং বছরে এই তেল শোধনাগার থেকে 98 লাখ টন তেল প্রক্রিয়াকরণ করা হয়। এই তেল শোধনাগারে হামলার পরে ইসরায়েলের তেল মন্ত্রী এলি কোহেন তিনি বলেছিলেন ক্ষয়ক্ষতির পরিমাণ খুব সামান্য এবং এই বাজান কোম্পানি তেল আবিব স্টক এক্সচেঞ্জ পাঠানো প্রতিবেদনে বলেছিল শোধনাগারের একটি স্টিলের ট্যাঙ্কার ছাদ কেবল কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, এছাড়া বড় কোনো গুরুতর ক্ষয়ক্ষতি হয়নি, উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই বাজান কোম্পানি হচ্ছে ব্রিটিশ আমলে নির্মিত একটি কোম্পানি। তারা ইসরায়েল প্রতিষ্ঠার আগেই বা ইসরায়েল প্রতিষ্ঠার প্রথম দিকে সেখানে এই সমস্ত কোম্পানি পরিচালনা করত। ধীরে ধীরে যখন ইসরায়েল শক্তিশালী হয়ে উঠেছে, তার অবস্থান সুসংহত, দৃঢ় এবং জোরালো হয়েছে, যখন করতে পারে, তখন ব্রিটিশরা আস্তে আস্তে করে চলে গেছে। ইসরায়েলকে প্রতিষ্ঠা করে দেয়ার বা ইসরায়েলকে শক্তিশালী করার পেছনে প্রথম দিকে আমেরিকার চেয়ে ব্রিটিশ সরকারের কিন্তু অনেক বেশি ভূমিকা ছিল, কারণ তখন প্রধান পরাশক্তি ছিল ব্রিটেন। আজকে ইসরায়েল এই পর্যায়ে আসার পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে ব্রিটিশের। কারণ যখন ইসরায়েল প্রতিষ্ঠা হয়, তখন কিন্তু আমেরিকা এত সুপার পাওয়ার ছিল না, তখন সুপার বিশ্বের মধ্যে পরাশক্তি ছিল, সুপার পাওয়ার ছিল ব্রিটিশ। আর ব্রিটিশরাই ইসরায়েলকে প্রতিষ্ঠা করার জন্য, ইসরায়েলকে একটি স্বাধীন দেশ দেওয়ার জন্য
যে কোনো উপায়ে অবলম্বন করে ইসরায়েলকে সাহায্য করেছিল। যেমন তেল আবিবের ক্রিয়া সামরিক কমপ্লেক্স হামলা চালিয়েছে ইরান, এরপরে ওয়াইজম্যান ইনস্টিটিউশনে হামলা চালিয়েছে এবং সেটা তো একদম গুড়িয়ে গেছে। 50 বছরে তিলে তিলে গড়ে তুলেছিল এই গবেষণাগার, এটাকে বলা হয় ইসরায়েলের লাইফ লাইন, সেটা ধ্বংস হয়েছে। এরপরে ইসরায়েলি প্রত্যেকটা বিমান ঘাঁটিতে ইরান তখন হামলা চালিয়েছে, কিন্তু তার ভেতরে নেভাটিম এয়ারবেস, যেখানে ইরান ব্যাপক হামলা চালিয়েছে এবং সেখানে বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। বড় রকমের ক্ষয়ক্ষতি কোনো সাধারণ ক্ষয়ক্ষতি না, এটা কিন্তু বড় ধরনের একটা ক্ষয়ক্ষতি, কোনো প্রকারের সাধারণ কিন্তু ক্ষয়ক্ষতি না। এই নেভাটিম এয়ারবেস কিন্তু 35টি বিমান রাখা যেত। চিন্তা করছেন কত বড় এটা, 35টি বিমান রাখা যেত যেটা ধ্বংস হয়েছে এয়ারবেসটি। আর হাইফা বন্দরের এই তেল শোধনাগার থেকে শুরু করে আরো গুরুত্বপূর্ণ বেশ কিছু স্থাপনা এই হামলায় ধ্বংস হয়েছে, একেবারে মাটির সাথে মিশে গেছে কোনোটা। এছাড়া সম্প্রতি টাইমস অফ ইসরায়েল জানিয়েছে ইসরায়েলের যে রামাত ডেভিড এয়ারপোর্ট সেই এয়ারপোর্টের হ্যাঙ্গারে রাখা ছিল অনেকগুলো বিমান, সেই হ্যাঙ্গারে হামলা চালিয়ে তার মানে সেখানে বেশ কিছু বিমান ক্ষয়ক্ষতি হয়েছে। বন্ধুরা, এখন এখানে প্রশ্ন আসতেই পারে যে ইসরায়েলের এই ক্ষয়ক্ষতি কেন তারা এতদিন গোপন রাখার চেষ্টা করলো। প্রথম ও প্রধান কারণ হচ্ছে ইরানের হামলায় যদি ইসরায়েল বা আমেরিকার মতো শক্তির বিমান ঘাঁটি বা সামরিক ঘাঁটি বা বিমান বা ক্ষেপণাস্ত্র স্থাপনা বা রাডার সিস্টেম এগুলো ক্ষয়ক্ষতি হয়ে যায় বা তেল স্থাপনা, তখন তাদের মান সম্মানে আঘাত লাগে। এটাই হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে তাদের সামরিক প্রাধান্য প্রশ্নের মুখে পড়ে। তৃতীয় কথা, তাদের সামরিক প্রাধান্য প্রশ্নের মুখে পড়ার পাশাপাশি তাদের যে সামরিক শক্তি, তাদের যে অস্ত্রের শক্তি, এগুলিও জনসম্মুখে প্রশ্ন উঠে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে যে তাহলে ইরানের অস্ত্রের কাছে ইসরায়েল ও আমেরিকা অস্ত্র কি পাচ্ছে না? তাহলে আমেরিকার চেয়ে ইসরায়েলের চেয়ে ইরানের অস্ত্র বেশি পাওয়ারফুল বা বেশি কার্যকরী? এই প্রশ্ন কিন্তু এসেই যায়। বন্ধুরা, তখন তাদের অস্ত্রের বাজার, তাদের রাজনীতির বাজার, তাদের অর্থনীতির বাজার, তাদের কূটনৈতিক অঙ্গন সবগুলোই ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য তারা সবসময় গোপন রাখার চেষ্টা করছে। আমরা দেখেছি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন তাদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ক্ষয়ক্ষতি নেই, সবকিছু ঠিকঠাক আছে, আর ইরান সব ধ্বংস হয়ে গেছে। সবসময় আমরা দেখেছি মার্কিন প্রেসিডেন্ট কথা বলেছেন ইরান ধ্বংস হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি এখন তো প্রায় প্রতিদিন বিভিন্নভাবে রিপোর্ট আসছে, খোদ মার্কিন গণমাধ্যম যে ইরানের হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন ঘাঁটিগুলো, মার্কিন বিমান বাহিনী, মার্কিন বিমান, মার্কিন ড্রোন ইত্যাদি ইত্যাদি, এবং জেরার্ড ফোর্ড আমরা চিনেছেন সেটাও নাকি ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে এখন কি হয়েছে, খানাকুড়া হয়ে গেছে, ওইয়া এক সারা এখানে আছে যেখানে এটার মেরামত করা হচ্ছে। যাই হোক সুপ্রিয় দর্শক, এবার আমি ইরানের শহীদ সর্বোচ্চ নেতা সৈয়দ আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা প্রসঙ্গে দুটি কথা বলি। আজকে আনুষ্ঠানিকভাবে তার প্রথম জানাজা হচ্ছে তেহরানে ইমাম খুমেনি মুসল্লায়, অর্থাৎ এই জায়গায় তেহরানে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়, জুমার নামাজ অনুষ্ঠিত হয়। এছাড়া গুরুত্বপূর্ণ সমাবেশ বা এইরকম রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হলে এখানে হয়। জামায়াত হওয়ার জন্য বিরাট বিশাল জায়গা, বিরাট এরিয়া, তাতে লোকজনের সমাবেশ আয়োজন করা হয়, সহজ হয়। কিন্তু ইরানের আজকে যে জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে এবং তাতে যে সর্বস্তরের মানুষ অংশ নিচ্ছে, তাতে ওই মুসল্লার ভিতরে না, মুসল্লা থেকে শুরু করে খিয়াবানে, বালিয়াস্ত্র, এনখেলাপ, তারপরে আরো বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, রাস্তা ধরে লম্বা করে, এত সব কিছু বন্ধ। তো সেই জায়গা থেকে মানে মানুষের যে ঢল নেমেছে সেটা হেলিকপ্টারে করে দেখা গেছে। ইরানের রাষ্ট্রীয় সম্পদ সংস্থা যেটা IRIV, তারা হেলিকপ্টারে করে এই জানাজার নামাজ অনুষ্ঠান দেখাচ্ছে। কত লোক কোথায় কিভাবে
জানাজার জন্য এসেছেন। আজকের এই জানাজায় আলী খামেনি সম্ভবত 3 ছেলে যোগ দিয়েছেন। তাদের ভিডিও ফুটেজ আমি দেখলাম। আর যিনি সর্বোচ্চ নেতা তিনি তো অসুস্থ, তিনি নিরাপত্তাজনিত কারণে হয়তো প্রকাশ্যে আসছেন না, হয়তো পরে সময় করে তিনি জনসম্মুখে আসবেন, এখনই না। কারণ এখন নিরাপত্তার প্রশ্ন আছে, নিরাপত্তা নিয়ে কিছুটা হলেও শঙ্কা আছে। এই সর্বস্তরের মানুষ তারা কান্নাকাটি করছে, বুক চাপড়াচ্ছে, আর্তনাদ করছে, দোয়া করছে সর্বোচ্চ নেতার জন্য আল্লাহ তাকে জান্নাতবাসী করেন। এই সমাজের সব ধরনের, সব শ্রেণী পেশার মানুষ, সব বয়সের মানুষ, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে মানুষ তার এই জানাজা অনুষ্ঠানে, শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিচ্ছে। মানে বিরাট এক ব্যাপার। সারা বিশ্ব থেকে সব শ্রেণীর মানুষ, সব পেশার মানুষ, সব ধর্ম, সব সমাজ, সব বংশের মানুষ এই জানাজা অংশ নিয়েছে। এই প্রেক্ষাপটে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান বলেছেন যে ইরানের সর্বোচ্চ নেতার জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে ইসলামী বিশ্বে, বিশেষ করে মুসলিম উম্মাহর ভিতরে এমন এক ঐক্য প্রতিষ্ঠা হয়েছে বা হচ্ছে যেটা এর আগে কখনো ছিল না। আমরা দেখেছি আফগানিস্তানের তালেবান সরকারের মন্ত্রীরা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আবার আহমদ শাহ মাসুদ নামী একজন ছিলেন, তিনি তালেবান বিরোধী লোক ছিলেন। বেসিক্যালি তার অনুসারীরাও তেহরানে এই জায়গায় একসাথে এসেছে। আবার যেখানে পাকিস্তান সেখানে তালেবান, এরকম ভাবে মানে বহু দেশের বহু পর্যায়ের মানুষ এই জানা যায় এই শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নিচ্ছে। তাতে সৌদি আরবের মতো দেশের লোকজন এসেছে, আরো অনেক অনেক দেশের লোক এসেছে, সম্ভবত আমাদের বাংলাদেশের লোকজন সেখানে গিয়েছে। সৌদি আরবের ব্যাপারে কথা শুনেছি যে প্রথমে ইরান তাদেরকে দাওয়াত দেয়নি, এই কারণে যে দাওয়াত দিলে আসবে কি আসবে না তার কোনো নিশ্চয়তা নেই। কারণ এই যুদ্ধের সময় সৌদি আরবের বিভিন্ন ঘাটির মধ্যে ইরান হামলা চালিয়েছে, কিন্তু তারপরও দেখা গেল যে সৌদি আরবের একটা প্রতিনিধি দল সর্বোচ্চ নেতার প্রতি সম্মান জানাতে তেহরানে উপস্থিত হয়েছেন। তো এরকম সারা বিশ্বে প্রথমত এবং প্রধানত মার্কিন সাম্রাজ্য বিরোধী একটা ঐক্য প্রতিষ্ঠা হচ্ছে। দ্বিতীয়ত মুসলিম উম্মাহর ভিতরে একটা ঐক্য প্রতিষ্ঠা হচ্ছে, যেন সবাই চাইছে যে আমরা সবাই একসাথে মিলে থাকি। একটা 5টা লাঠি যদি একত্র থাকে কেউ ভাঙতে পারে না, যদি একটা লাঠি আলাদা থাকে সহজেই ভেঙে যায়। সুতরাং মধ্যপ্রাচ্য সহ পুরা বিশ্বের মুসলমান যদি সবাই একটা প্ল্যাটফর্মে থাকে কেউ তাদের ধ্বংস করতে পারবে না। কাফির কুফাররা আমাদেরকে নাম শুনলে ভয়ে কাঁপে থরথর করবে, আর ইরান সেটাই চায়। বন্ধুরা, সেক্ষেত্রে সর্বোচ্চ নেতা শহীদ হয়ে গেলেও আপাতত মুসলিম উম্মাহর ভেতরে একটা ঐক্য, বিরাট একটা সংহতি তৈরি হয়েছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। আশা করি আলোচনা আপনাদের ভালো লাগে। আমি আবারও বলছি, প্রত্যেকটা মুসলমান ভাই প্রত্যেকটা মুসলমান মিলেমিশে এক হওয়া এখনই সময়, এখনই কাফের কুফফারদের বিরুদ্ধে প্রতিরোধ করার, গড়ে তোলার এখনই আমাদের সময়। আমরা কেন পিছিয়ে আছি? এর থেকে একটি কবিতা আমার মনে পড়ে গেল যে কে বলেছিল, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ইহেতে হতেন যদি আরব বেদুন। উনি আমাদের বাঙালিদেরকে উপহাস করে বলেছিলেন, ইহের থেকে হতেম যদি আরব বেদুইন, না আরব বেদুইনকে তিনি খুব ভালোবাসতেন। বন্ধুরা, আমরা প্রত্যেকটা মুসলমান এখন একত্রিত হওয়া। সুপ্রিয় দর্শক, বিদায় নেওয়ার আগে আমি আপনাদের কাছে জানতে চাই যে কথাগুলো হচ্ছে আয়াতুল্লাহ খামিনি প্রাণ দিয়ে, জীবন দিয়ে তিনি আসলে মুসলিম বিশ্বের বৃহত্তর একটা ঐক্য গড়ার একটা সোপান তৈরি করে দিয়ে গেছেন। আপনাদেরও কি মনে হচ্ছে এমনটাই, নাকি আপনার ভিন্ন কোনো মনোভাব দেখছেন, ভিন্ন কোনোভাবে দেখছেন? আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। আর যদি আপনার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের টেবিল টক নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক,
আপনারা সবাই সব সময় ভালো থাকবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।